দর্শক স্বাগত এখন প্রকাশে সাথে আছি আমি জামান মণ্ডল। বিএনপি সরকারের 6 মাস পূর্ণ হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারের কাছে চাওয়া ছিল আকাশচুম্বী একটি সরকারের সাফল্য ব্যর্থতা চূড়ান্তভাবে মূল্যায়নের জন্য এটি নিশ্চয়ই খুব বেশি সময় নয়। তবে এই সরকার জন আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করতে পারছে তা নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নারিন ইসলাম খান এবং আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। মঞ্জু ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিএনপি সরকারের 6 মাস পূর্ণ হলো, তো আজকে সারাদিনই আমরা এই আলোচনাই করছি যে নিশ্চয়ই এই সময়টা আসলে যথেষ্ট না, কিন্তু তারপরেও আপনার কাছে আপনার মূল্যায়নটা জানতে চাই যে সরকার আসলে যে আকাশচুম্বী জন আকাঙ্ক্ষা সেখানে কতটা আসলে কাঙ্ক্ষিত জায়গায় সরকার যেতে পেরেছে বা আছে। ধন্যবাদ জামান, আপনাকে। নাইরিন আছেন, অনেক দিন পর দেখা। দর্শককে শুভেচ্ছা। 6 মাস কম না, আবার 6 মাস মূল্যায়নের জন্য একটা, আমি মনে করি একটা কনসেন্ট্রেটেড টাইম আর কি। কারণ আমরা যখন একজন ছাত্রকে বিবেচনা করি না, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা বা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, আমরা এইভাবে বলি যে 6 মাসটা কিন্তু সরকারের যে পূর্ণাঙ্গ মেয়াদ আছে 5 বছরের, সেই 5 বছর মেয়াদের কিন্তু 10 ভাগের 1 ভাগ অংশ। জি, 10 ভাগে 1 ভাগের অংশ দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে সরকারের গতিমুখটা কোন দিকে, তাই না? সরকার কিন্তু একটা কঠিন সময়ে দায়িত্ব নিয়েছে, এটা সত্য, এবং তার কঠিন সময়টাকে একটু সহজ করে দিয়েছিল আগের যেই 18 মাসের যে সরকার ছিল, সেটাকে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার। তারা কিন্তু একদম ধ্বংসস্তূপের মধ্যে এসে দায়িত্ব নিয়েছে। এই ধ্বংসস্তূপের মধ্যে দায়িত্ব নিয়ে তারা কিন্তু বলেছে যে রাষ্ট্রটাকে সংস্কার করতে হবে। অনেকগুলো সংস্কার প্রস্তাবনা সবাই মিলে করে কিন্তু আমি যেটা বলবো যে বর্তমান সরকার কিন্তু একটা রেডিমেড সংস্কার প্রস্তাব পেয়েছে, একটা প্রেসক্রিপশন পেয়ে গেছে। কি ডায়াগনোসিস করে এক ধরনের একটা গাইডলাইন পেয়ে ক্ষমতা গ্রহণ করেছে। প্রথমত 6 মাসে তারা যে 6 মাস কাটিয়ে দিতে পারলো, এবং মোটামুটি বলা যায় যে খুব ঝামেলামুক্তভাবে, এটা এই সরকারকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয়, ধন্যবাদ দিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ সরকারকে কিভাবে বিবেচনা করবে, কি দিয়ে বুঝবে? আপনি সুস্থ আছেন না অসুস্থ আছেন আমি কিভাবে বুঝবো? ডাক্তাররা পরীক্ষা করে না, এটা দেখে যে সুস্থ আছেন। আমরা নিজেই দেখছি যে সরকার নিজেই বলছে যে তার নানা বিষয়ে তার অসুবিধা আছে। যেমন আপনি দেখেছেন যে কয়েকদিন আগে সরকারেরই একজন খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি অলরেডি রাষ্ট্রপতি পদে এখন নির্বাচন করছেন এবং আমরা হোপফুলি উনি আমাদের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, উনি নিজেই বলেছেন যে 6 মাসে হতাশার চিহ্ন, কোথাও উনি পরিবর্তন দেখতে পাননি। শুধু উনি পরিবর্তন দেখেছেন তারেক রহমানের মধ্যে, যে তারেক রহমানের মধ্যে একটা পাংচুয়ালিটি আছে, একটা সিরিয়াসনেস আছে, একটা সিম্পলিসিটি আছে, একটা ওনার মধ্যে একটা ড্রিম আছে ইত্যাদি জায়গাটা। তা আমি যেটা ওভারঅল যদি প্রথমে বলি যে 6 মাসে সরকারের কিন্তু 3টা কথা খুব আমাদের কানে লেগেছে। যেমন একটা হচ্ছে সবার আগে বাংলাদেশ, তারা বলেছে। তা আমার জানতে ইচ্ছে করে যে সরকারের এই কোন কোন জায়গায় সবার আগে বাংলাদেশটা প্রতিভাত হয়েছে। আমরা তো দেখছি যে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে সেখানে দলীয় প্রাধান্য দেওয়া হয়েছে, দলীয় বিবেচনা দেওয়া হয়েছে। আমরা ক্যাম্পাসে দেখেছি যে ছাত্রদের এক ধরনের প্রাধান্য বিস্তারের প্রবণতা ছিল। আপনি যদি রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেন মানুষ কোথায় কোন জায়গায় মানুষ কোনো পরিবর্তনের ছোঁয়া দেখেছে কিনা, আপনি দেখবেন যে মানুষ মনে করছে যে না, আগে এক ধরনের ছিল, এখন মনে হচ্ছে আরেক ধরনের। আপনি একজন সরকারেরই একজন এমপি, আপনার সম্ভবত নোয়াখালীর একজন এমপি, ওনার নামটা আমার ঠিক মনে পড়বে, উনি বলেছেন যে ইয়াবার ব্যবসা আগে আওয়ামী লীগ দেখতো, এখন আমাদের বিএনপির লোকেরা দেখে। এগুলো ছোট ছোট, এগুলো পূর্ণাঙ্গ চিত্র না। তার মানে হচ্ছে যে পরিবর্তনের যেই কথাটা সরকার বলেছিল যে সবার আগে বাংলাদেশ, বা তারপরে কি বলেছিল, তারপর বলেছিল উই হ্যাভ এ প্ল্যান। তো কি প্ল্যানটা, বাস্তবায়নটা কি, সেটা আমরা দেখি না। আমরা অবশ্যই খুব নেতিবাচক কথা বলবো না, ইতিবাচকভাবে দেখলে আমরা দেখব যে কৃষক কার্ড চালু হয়েছে, আপনার খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে খুব দ্রুততার সময়ে। আমরা দেখেছি যে আপনার ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে সরকারের প্রতিশ্রুতি অনুসারে। সরকারের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল 31 দফা। সে 31 দফার প্রথম দফাটাই বলা হয়েছিল যে আমরা একটা সংস্কার করব, আমাদের কাঠামোগত সংস্কার, আমাদের সাংবিধানিক সংস্কার। সেটা নিয়েও দেখা গেছে যে সরকার প্রথমে একটা সন্দেহ সংশয় তৈরি করেছে যে গণভোটের রায় মানবে কি মানবে না, গণভোটের রায় অনুসারে
আপনার সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করবে, শপথ নেবে না, এই জটিলতাগুলো তৈরি করেছে। তো 6 মাসে আমি যদি আপনাকে ওভারঅল বলতে চাই, আমি যেটা দেখছি যে সরকারের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতির সাথে অনেক পার্থক্য আছে। আপনি যদি বলতে চান কোথায় কোথায় আছে, আমি কিন্তু 31 দফা ধরে ধরে বলতে পারবো কোথায় কোথায় পার্থক্যটা হয়েছে। আপনি যদি বলতে চান যে 6 মাসে মানুষের আশার কি প্রতিফলন হয়েছে, 6 মাসে হ্যাঁ, আমরা আজকে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছি, আমাদেরকে কেউ ধরে নিয়ে যাচ্ছে না, আমাদেরকে কেউ হুমকি দিয়ে চোখ রাঙিয়ে বলছে না যে কথা বলছো রাত্রে খবর আছে, এটা বলছে না। এটা সত্য কথা যে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় আসতে পেরেছি। এটা সত্য কথা যে আমরা পাশাপাশি বসে একজন আরেকজনের সাথে ডিফার করতে পারছি। এটা সত্য কথা যে আমরা সরকারের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিতে পারছি। কিন্তু বাস্তবতা হচ্ছে সাধারণ মানুষের কাছে কি হয়েছে। আমরা যারা রাজনৈতিকভাবে নিগৃহীত ছিলাম, নিপীড়িত ছিলাম, আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি। কিন্তু সাধারণ মানুষের যে জায়গাটা, রাস্তায় যে লোকটা সবজি বিক্রি করত, রাস্তায় যে লোকটা দাঁড়িয়ে সবজি কিনতো, রাস্তায় যে লোকটা হকার ছিল, তার উপরে যে চাঁদাবাজির খড়ক ছিল, সেটাতে কোনো পরিবর্তন এসেছে কিনা। বিদ্যুৎ, গ্যাস, এগুলো নিয়ে আমি আলাদা করে হয়তো আপনি কথা বললে আমি বলতে পারবো। রাস্তাঘাট, জীবনযাত্রা, জনজীবন, সেখানে কোনো পরিবর্তন এসেছে কিনা। বৃষ্টি আসলে এখনও কি পানি ওঠে না ওঠে না, কি কারণে ওঠে। এই যে অনেকগুলো মানুষ, ওই যে বললাম না আপনাকে আমি কিভাবে দেখব, আপনার প্রেশার চেক করব, আপনার সুগার চেক করব, আপনার হার্টবিট, আপনার আদার্স জিনিসগুলো চেক করব। এইভাবে যদি আপনি দেখেন তাহলে দেখা যাবে যে 6 মাসে সরকার যে আই হ্যাভ এ প্ল্যান, সরকার যে 31 দফা সংস্কার, সরকার যে সবার আগে বাংলাদেশ, এই ধরনের যে রূপকল্পগুলো, স্বপ্নগুলো দেখিয়েছিলেন, সে সমস্ত জায়গায় কিন্তু হতাশার চিহ্ন আছে। সেই জন্য আমি আজকে একটা কথা বলেই শেষ করছি ফার্স্ট আপনার স্পেলে, সেটা হচ্ছে সরকারের কার্যক্রমে গতি এবং অগ্রগতির জায়গাটা খুব হতাশাজনক। জি, অনেক ধন্যবাদ নায়ার ম্যাডাম। আপনার কাছে যেই জায়গাটায় আসতেছি সেটা হচ্ছে মঞ্জু ভাইয়ের কথায় একটা জিনিস মঞ্জু ভাই বলেছেন যে অন্তর্বর্তী সরকার গত 17 বছর আমরা যেমন ছিলাম সেই তুলনায় অন্তর্বর্তী সরকার এসে সংস্কারের কাজ বা অনেক কিছু সহজ করে দিয়েছে। এখানে আবার অনেকে বলেন যে ধরেন কিছু কিছু জায়গায় যেমন মব বা এমন আরও অনেক কিছু জায়গায় আমরা কিছু আমাদের মানে আসলে আমরা একটু পিছিয়েওছি নারীর প্রশ্নে বা অনেক জায়গাগুলিতে। এই জায়গাটা আপনি একটু বলবেন। আর আপনার কাছে আসলে যেটা মঞ্জু ভাইয়ের কাছেও জানতে চাইলাম যে ওভারঅল যদি বলেন সরকার নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই জায়গায় আসলে কতটা সাফল্য আপনি দেখেন। ধন্যবাদ। হ্যাঁ, মঞ্জু ভাইয়ের সাথে অনেকদিন পরে বসলাম। মঞ্জু ভাই অসুস্থ ছিলেন, আশা করছি উনি খুব তাড়াতাড়ি রিকভার করবেন। যে কথাটি বললেন যে সংস্কারের পথ ইন্টারিম সহজ করে দিয়েছে, মঞ্জু ভাই বললেন যে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে গেছে। আমি মনে করি যে ইন্টারিম সংস্কারকে আরও জটিল করে দিয়ে গেছে। হ্যাঁ, সংস্কারকে প্রশ্নবিদ্ধ করেছে এবং যে সংস্কারটা যে পথে চলতো তাকে একটা জটিল জায়গায় এনে আপনি দেখবেন যে শপথ নেওয়া নিয়ে অথবা গণভোট নিয়ে অথবা নির্বাচনের ইশতেহার নিয়ে অনেক কিছু নিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি করছে। আমি মনে করি যে 18 মাসে ইন্টারিম ইলেকশন দিবে কি দিবে না, তারা ক্ষমতায় থাকবে কি থাকবে না, সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই ধরনের কিছু কোয়েশ্চেন আমাদের সামনে দিয়ে আমাদের সরল জীবনকে, যে জীবনটা অনেক সরল হওয়ার কথা ছিল, সেটাকে আসলে কমপ্লিকেটেড করে দিয়েছে। মঞ্জু ভাই আসলে বলছিলেন যে উনি সরকারের পালস চেক করতে চান, হার্টবিট চেক করতে চান এবং সেগুলো করে ওনার মনে হচ্ছে যে সরকার আসলে হতাশা তৈরি করছে। তবে আমি যদি বিরোধী দলের বা মঞ্জু ভাইদের হার্টবিট চেক করি, মঞ্জু ভাইরা ঠিক পথেই আছেন। কারণ একজন বিরোধী দলের মানুষ হয়ে যেভাবে হতাশার চোখে গত বাংলাদেশের জন্মলগ্ন পর থেকে বিরোধী দল যেমন চোখে সরকারকে দেখেছে, মঞ্জু ভাইরাও সেই চোখেই সরকারকে দেখছে। আমি আসলে এখানে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। মঞ্জু ভাই রাইট কাজটি করছেন, একদম বিরোধী দলের মতো। মঞ্জু ভাই বলেছেন যে সবার আগে বাংলাদেশ উনি আসলে দেখতে পায় নাই। ওই যে পাচ্ছে না এই কারণে, কারণ উনি বিরোধী দল, এই কারণেই দেখতে পাচ্ছে না। ধরেন সবার আগে বাংলাদেশ বলতে গেলে আজকে না কালকেই পেপারে দেখলাম যে প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে ভারতের কাছে যে বার্তাটা পৌঁছে দেওয়া হয়েছে, দ্যাট ওয়াজ ভেরি বোল্ড। আমি মনে করি সেখানে বলা হয়েছে যে যিনি ভারতে আছেন তার প্রত্যাবর্তন এবং হাদি হত্যার আসামিকে ফেরত দেয়া, এইগুলো সমাধান আগে করতে হবে। তো আমি মনে করি এটা হচ্ছে সবার আগে বাংলাদেশের সবচেয়ে বড় পদক্ষেপ। মঞ্জু ভাই সবার আগে বাংলাদেশে কল্যাণ রাষ্ট্র দেখে নাই। প্রধানমন্ত্রী কালকে তার বক্তব্যে কল্যাণ রাষ্ট্রের কথা বলেছেন। আমি মনে
মনে করি যে 6 মাসে ব্যর্থতা আছে বা কেন আছে সেটাও পরে বলবো। তবে কল্যাণ রাষ্ট্র, মানবিক রাষ্ট্র, আপনার রামিসার কথা মনে আছে, এর আগে কি হতো আমরা দেখেছি যে কারো কোনো খারাপ কিছু হলে, গুম খুন হলে প্রধানমন্ত্রী অফিসে তাদেরকে ডেকে পাঠানো হতো। একজন প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী, তিনি মজলুমের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছেন। এটাকে আপনার মনে হয় না যে মানবিক রাষ্ট্রের একটা দৃষ্টান্ত? মঞ্জু ভাই পরিবর্তন দেখতে পায় না, কিন্তু মঞ্জু ভাই দেখতে পেয়েছেন যে প্রধানমন্ত্রী সিগনালে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রীর জন্য আর আগে ঘন্টার পর ঘন্টা যেমন সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হতো, সেটি বন্ধ করে দেওয়া হয় না। আমি মনে করি এই পরিবর্তনগুলো বাংলাদেশে ভিন্ন একটি মাত্রা এনে দিয়েছে এবং এই পরিবর্তনগুলো চলছে এবং এটি একটি পজিটিভ পরিবর্তন। এটাকে আসলে ভালো জায়গা থেকেই দেখতে হবে। মঞ্জু ভাই বললেন যে 31 দফার কথা। মঞ্জু ভাই 31 দফার লিস্টটা দিতে পারেন, কিন্তু আমার মনে হয় না 31 দফার কোথায় ইরান ওয়ারের কথা ছিল। আমার মনে হয় না 31 দফার কোথায় বন্যার কথা ছিল, 31 দফার কোথায় হাম হলে কি হবে সেটার কথা ছিল। এখন একটা সরকার যখন প্রথমে আসার পরেই শুরু করেছে রোজা দিয়ে। আপনি জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক যে কোনো সমাজ ব্যবস্থায় বাংলাদেশে রোজা একটি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং রমজান আসলেই দ্রব্যমূল্য থেকে শুরু করে অনেক কিছুর অনেক পরিবর্তন হয়, মানুষের মনোজগতেও পরিবর্তন হয়। তো ওরকম একটি সময়ে সরকার যখন ক্ষমতা নেয়, তার দিনটি শুরু হয় রোজা দিয়ে, তখন সিচুয়েশনটা অন্যরকম হবে। একটা সরকার যখন ক্ষমতা নেয় তখন ইরানের যুদ্ধ বাধে, একটা সরকার যখন ক্ষমতা নেয় তখন হাম হয়। এগুলো তো 31 দফায় কোথাও ছিল না। তাহলে 31 দফা মেটাতে যে আর যেটি কারেন্ট সিচুয়েশন, একটা ইনস্ট্যান্ট একটা ঘটনা, তাকে মোকাবেলা করাটাই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। মঞ্জু ভাই বললেন যে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার যায় স্টুডেন্ট লাইফে। আমারও ধারণা মঞ্জু ভাই ফার্স্ট সেমিস্টার ঘুরে বেরিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের দেখেছেন, গল্প করেছেন। ফার্স্ট সেমিস্টার আসলে সবসময় এইভাবেই চলে। সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথে যে মানুষ একটু আচ্ছা, এবার আমরা একটু মঞ্জু ভাইয়ের কাছে আসি। ঠিক আছে। নাইন ম্যাডাম তো অনেকগুলো বিষয় বললেন, কিন্তু একটা জিনিস উনি যেটা গুরুত্ব দিচ্ছেন যে সরকার যখন তাদের ভিশনগুলোর কথা বলেছে বা 31 দফার কথা বলেছে, তখন অনেক অপ্রত্যাশিত সমস্যা যেগুলো আসলে 1 বছর, 2 বছর, 3 বছর আগে ছিল না, সেগুলো এসেছে। যুদ্ধ একটা বড় সংকট, জ্বালানি ক্রাইসিসটা আমরা ফেস করছি। তো এগুলোর কারণে কি আসলে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে আমাদের, মানে আমরা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে কিনা, বাধাগ্রস্ত হলো কিনা সরকার? একটা সরকারের সে যেমন রেগুলার, সেই কারণে কি হতাশাটা সে যেরকম স্বাভাবিক জীবনযাত্রা পরিচালনা করবে, পাশাপাশি তার ক্রাইসিসও তাকে হ্যান্ডেল করতে হয়। কারণ আমরা আমাদের যে বাজেট করি, আমরা তো অসুস্থতার জন্য বাজেট করি না, আমরা তো বিপদগ্রস্ত হয়ে ঘরে আগুন লাগলে কি করব এটার জন্য তো বাজেট করি না, কিন্তু যেটা আসে সেটাকে আমরা ফেস করি। এটা সত্য যে নারিন যেটা বলেছেন যে এই ইরান যুদ্ধটা একটা অবশ্যই আমাদের জন্য একটা জাতীয় সংকট। বন্যা, আপনি কিন্তু ইন্টারিমের সময় কিন্তু ভয়াবহ বন্যা হয়েছিল, ঠিক আছে? ইন্টারিমের সময় কিন্তু 300 আন্দোলন হয়েছিল। এই সরকারের সময় কিন্তু একটা আন্দোলনও সেভাবে হয় নাই। তো এইরকম বলতে গেলে কিন্তু অনেক কাউন্টার কথা বলা যাবে। আমি শুধু দুই একটা কথা বলি। নারিন যেটা বললেন, প্রথম হচ্ছে দেখেন, সরকার, উনি বলছেন যে সরকার সংস্কারকে জটিল করে দিয়ে গেছে। সরকার, আগের সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু 133টা অধ্যাদেশ জারি করেছিল, এবং এই সরকার কিন্তু 98টা অধ্যাদেশকে আইনে পরিণত করেছে। তার মানে কি, তাদের কাজটা সহজ হয়ে গেছে, 98টা জিনিসকে সে অ্যাকোমোডেট করতে পেরেছে। বাকিগুলো সে করে নাই কেন, সেটা নিয়ে আমাদের প্রশ্ন। বাকিগুলো আপনি করেন না এই জন্য যে এটাকে আপনি মনে করেছেন যে আপনার একচ্ছত্র ক্ষমতা চর্চার প্রতিবন্ধকতা হবে, এবং যেটার সাথে আপনার 31 দফা এবং জুলাই সনদের সাথে কনফ্লিক্ট করে। দ্বিতীয় হচ্ছে, উনি বলেছেন ভারতের প্রতি যে বোল্ড বার্তাটা, এটাও আপনাকে মনে রাখতে হবে। ভারতের প্রতি এই বোল্ড বার্তাটা কিন্তু শুরু করে দিয়ে গেছে ইন্টারিম। এই বোল্ড বার্তাটা দিয়েছিল বলেই ভারত কিন্তু তার ওই যে ভিসা কাটেল করেছিল। সে বলেছে এই সরকারের সাথে আমরা সম্পর্ক স্বাভাবিক করব না, আমরা নির্বাচিত সরকার আসলে স্বাভাবিক করব। আমি অবশ্যই বর্তমান সরকারকে ধন্যবাদ দেই, এবং ধন্যবাদ দিই এই জন্য যে সে ইন্টারিমের ওই নীতিটাকে এখনও সে ধরে রেখেছে এবং আর বোল্ডলি সে ফেস করছে। আর অবশ্যই আমি প্রধানমন্ত্রীর যে সিম্পলিসিটি, আমি সেটা কিন্তু উল্লেখ করেছি যে প্রধানমন্ত্রী একটা ট্রেন্ড সেট করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে প্রধানমন্ত্রীর সেই ট্রেন্ডটা তার নিচের দিকে যারা ফলো করার কথা, তাদের মধ্যে এই ট্রেন্ডটা নাই। আপনি দেখেন, প্রধানমন্ত্রী নিজে প্রতিশোধ নেবেন না বলে দিয়েছেন। উনি বলেছেন আমার হাড়ের ব্যথা এখনও আছে, আমার মা থাকলে আমার মায়ের প্রতিশোধ আমি চাইলে নিতে পারি এখন, কিন্তু আমি সেটা নেব না। কিন্তু আমরা দেখছি তাদের নিচু স্তরের নেতাকর্মীরা কে কাকে গালি দিয়েছে, কে কাকে অপমান করেছে, কে কাকে অকথ্য ভাষায় কথা বলেছে, সেটার জন্য কিন্তু নগদ ওনারা মানে প্রতিশোধ নিয়ে নিচ্ছেন। কথা হচ্ছে,
সরকার, এবারের যে সরকার, সে খুবই পাওয়ারফুল সরকার, 2/3 মেজরিটি তার, সে 52 ভাগ মানে মানুষের রায় নিয়ে ক্ষমতায় এসেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার অপোনেন্ট যারা, দুর্বল সরকার, দুর্বল অপোজিশন। এবং ওই দুর্বল অপোজিশন কারা? যারা কিন্তু তার সাথে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দীর্ঘ সময়ের। এবং আপনি দেখেন বর্তমান সরকার সব দিক থেকে নানাভাবে ফ্যাসিলিটেটেড। একটা হচ্ছে ভারত যেরকম তার সাথে শত্রুতা করছে, তার কাউন্টার হিসাবে কিন্তু সে কিছু অটোমেটিক আবার বন্ধুও পেয়ে যাচ্ছে। যেমন চায়না মানে বর্তমান সরকারকে নানা ধরনের সহযোগিতার হাত প্রসারিত করছে। ফলে এখানে অনেকগুলো ব্যাপার আছে। ইরান ওয়ার এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা সারা পৃথিবীর জন্যই একটা অস্বস্তি তৈরি করেছে। দেখেন ইরান ওয়ারের পরে কি হয়েছে? ইরান ওয়ারের পরে আমরা হঠাৎ করে দেখলাম যে প্রচুর লাইন তেলের জায়গায়। ইন্টারিম গভর্নমেন্ট বলে গেছে যে আমরা কিন্তু 2 মাসের তেল জ্বালানি স্টক রেখে গেছি। কিন্তু তখন সরকারও বলেছে, কিন্তু আপনার মনে থাকার কথা, সরকার বলেছে কোনো জ্বালানির সংকট নাই। তা আমরা প্রশ্ন করতাম, সংকট নাই তাইলে এত ভিড় কেন, এত জ্যাম কেন, এত লাইন কেন? ঠিক আছে, দেখেন এরপরে যখন জ্বালানির দাম, তেলের দাম যখন বাড়ানো হলো, তখন কিন্তু লাইন কমে গেল। ইভেন এখনও তো হরমুজ ফ্রি না, তাহলে এখন তেলের সংকট নাই কেন? তাহলে ইরান সংকটের কারণেই যে তেলের সংকট হয়েছে বিষয়টা কিন্তু তা না। এখানে কিন্তু একটা রহস্যময় কারণ ছিল, একটা মজুতদারির কারণ ছিল, সেটা কিন্তু সরকার বের করে নাই। এটাও আরেকটা রহস্যজনক, কেন করলো না? এখন এই যে গ্যাসের, তেলের, বিদ্যুতের যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা কিন্তু একটা পার্মানেন্ট ক্রাইসিস। এটা সরকার দায়ী না এই ক্রাইসিসের জন্য। এই ক্রাইসিসটা আওয়ামী লীগ আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার যখন বলেছে আই হ্যাভ এ প্ল্যান, সরকার যখন 31 দফা তার প্রস্তাবনা দিয়েছে, সেখানে কি এই ক্রাইসিসগুলো সমাধানের কথা আছে না? আছে। আপনি 11 নম্বর দফায় গিয়ে দেখেন, সরকার কিন্তু বলেছে যে এই জ্বালানির সংকটের জন্য সে কি করবে। কথা হচ্ছে এই 6 মাসে করলো না কেন? এই 6 মাসে কুইক রেন্টালের চুক্তিগুলো বাতিল করলো না কেন? এই 6 মাসে সরকার নতুন করে গ্যাস অনুসন্ধানে নামলো না কেন? তারও আগে প্রশ্ন কিন্তু ইন্টারিমকেও করা যেতে পারে, তারা কেন করলো না? হ্যাঁ, ইন্টারিম তো বলে না যে আই হ্যাভ এ প্ল্যান, সরকার তো বলেছে। ইন্টারিম তো কোনো আগের কোনো নির্বাচিত সরকার না, সে একটা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে নাই। এই সরকার তো প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। প্রশ্ন হচ্ছে, আপনি দায়টা নিয়েছেন, এই দেশটার অর্থনীতি ভঙ্গুর, এখানে জ্বালানির সংকট, এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। আপনি নিজেই বলেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ, তাড়াতাড়ি একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসতে হবে, তাইলে দেশটা শান্তিপূর্ণ আসবে। আপনি নিজেই বলেছেন এখন থেকে 0 মব হবে, কিন্তু দেখেন মব কমে নাই। মাদ্রাসা এই মাজারে হামলা কমে নাই। বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানে কতগুলো ঘটনা ঘটছে, আজকেও ঘটেছে। এখন কথা হচ্ছে যে গত রমজানে, এর আগে ইন্টারিমের সময় দেখবেন রমজান খুব শান্তিপূর্ণ ছিল, ঈদ যাত্রা খুব শান্তিপূর্ণ ছিল। সুতরাং এই জায়গায় গভর্নমেন্টকে তখনই বলতে হবে যে আমি ইন্টারিম থেকে বেটার কি করেছি, ইন্টারিমের জায়গাটা থেকে আমি এই 6 মাসে কোথায় নিয়ে এসেছি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি মনে করি না, আমি ক্লিয়ারলি বলছি, আমি মনে করি না যে 6 মাস যথেষ্ট সময়, 6 মাসে যথেষ্ট পরিমাণ উন্নয়ন আমরা চাই। আমি বলছি যে বার্তাটা কি দিচ্ছে। আপনি বলেন দলীয়করণের সাথে ইরান যুদ্ধের কি সম্পর্ক? আপনি যে বিভিন্ন কর্পোরেশনে, বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন জায়গায় আপনি যেই ওয়াদাটা করেছিলেন, 8 নম্বর 31 দফার 8 নম্বর দফায় গিয়ে দেখেন সেখানে বলা হয়েছে আমরা নানাভাবে সর্টিং করে তারপরে শুনানির মাধ্যমে বা এক ধরনের ওপেন ডিসকাশনের মধ্য দিয়ে আমরা নিয়োগগুলো করব। আমাদের প্রধানমন্ত্রী যেহেতু ইংল্যান্ডে ছিলেন, উনি সেখানকার স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াগুলো জানেন, উনি এই জন্যই প্রতিশ্রুতিগুলো দিয়েছেন। কিন্তু এই নিয়োগগুলোতে তো সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয় নাই। এবং 6 মাস পরে, 1 বছর পরে আপনি দেখবেন যখন এই দুর্নীতিগুলো শুরু হবে, নানা ধরনের পার্সেন্টেজের আলোচনা আসবে। ইতিমধ্যে কিন্তু কিছু কথা আসছে মন্ত্রীদের বিভিন্ন জায়গায়, ইতিমধ্যে মন্ত্রীদের কিছু কিছু সিদ্ধান্তের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, আমরা এটাতে সাধুবাদ জানাই। আমরা ভারতের ব্যাপারে সরকারের যে বোল্ড ডিসিশন, এটাকে স্যালিউট করি। শুধু তাই না, আমরা মনে করি এটার সাথে আমাদের রাজনৈতিক বিরোধের আমরা এটাতে কোনো সম্পর্ক রাখবো না। আমরা মনে করব যে এই প্রশ্নে একদম 0 টলারেন্স আমরা সরকার। এই প্রসঙ্গে আমরা আসবো মঞ্জু ভাই, আমরা একটা বিরতি নেই, বিরতি ম্যাডামের কাছে আসবো। দর্শক, এখন প্রকাশে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরলাম আলোচনায়। নারায়ণ ম্যাডাম, বিরতির আগে মঞ্জু ভাই অনেকগুলো বিষয় বললেন।
উনি যে বিষয়টা, একটা বিষয় হচ্ছে যে অনেকগুলো অপ্রত্যাশিত সমস্যা এসেছে, কিন্তু দলীয়করণের একটা অভিযোগ আছে, প্রশাসনের দলীয়করণের পদোন্নতিতে। উনি বলছেন যে এইগুলোর সাথে তো আসলে এই সমস্যাগুলো জড়িত না। এই বিষয়ে আসলে আপনার মতামতটা জানতে চাই। সাথে আরেকটা বিষয় একটু যুক্ত করে দিই, যেটা মন্ধু ভাই বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সরকারের 6 মাসে এটা একটা আশা ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা উন্নতি হবে। সেখানে আপনি আসলে কি দেখতে পাচ্ছেন? দলীয়করণ দিয়ে যদি শুরু করি, আসলে হয়েছে কি, আমরা যখন এক্সাম্পল বলি না যে এই দেশের এক্সাম্পল, আমেরিকার এক্সাম্পল, দেখেন আমেরিকাতেও কিন্তু হয়, একটা সরকার বদল হয়ে পুরো সেট আপটা চেঞ্জ হয়ে যায়। দলীয়করণে আমি কোনো সমস্যা মনে করি না, কারণ যখন এটা দলীয় সরকার তখন সেটা দলীয়করণ হতেই পারে, কারণ আপনি যে দলকে ভোট দিয়েছেন তার লোকজনকেই নিশ্চয়ই আপনি দেখতে চান। কিন্তু দলীয়করণ হলে কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায় জানেন? যে আমরা দলীয়করণ করে যেটা করি, প্রফেশনালিজমকে ভুলে যাই। প্রত্যেকটা মানুষের তার কিন্তু একটা ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে। এই কথাটা বলি সব জায়গায়, যে বেগম খালেদা জিয়া বলেছিলেন না যে শিশু এবং পাগল ছাড়া নিরপেক্ষ আসলে কেউ না, আসলেই তো তাই, তাই না? তো তাহলে সবারই কোনো না কোনো দলের প্রতি এক ধরনের সফট কর্নার আছে, কিন্তু আপনি যখন একটা চেয়ারে বসেন, সেই চেয়ারে আসলে আপনি প্রফেশনালিজম নিয়ে কাজ করছেন কিনা, সেই কাজের ক্ষেত্রে আপনি নিরপেক্ষ কিনা, সেটা আসলে গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি না যে দলীয়করণ হলে কোনো সমস্যা খুব হয়। আর এটাও তো সত্যি কথা যে একটা মানুষ ধরেন একটা দলকে সাপোর্ট করে, কিন্তু তার যদি সে যোগ্যতা থাকে আপনি তাকে সেই জায়গায় বসাতেই পারেন, এতে কোনো সমস্যা নাই। আরেকটা যেটা আপনি বললেন যে আইন শৃঙ্খলার কথা যেটা বললেন, যে এই যে দেখেন আইন শৃঙ্খলার যে একটা প্রবলেম, ইন্টারিমের সময় অথবা 24-এর পরবর্তী সময় আমরা জানি পুলিশে বিরাট একটা সমস্যা হয়েছে। আমরা পেপার খুললে দেখতাম যে পুলিশের মনোবল ভেঙে গেছে, এই ধরনের কথাবার্তা বলা হতো। এবং এটাও সত্য কথা যে বাংলাদেশে গত 15 বছর, মানে 15 মানে হচ্ছে যে শেখ হাসিনার আমলের কথা আমি বলছি, পুলিশে যত নিয়োগ হয়েছে আপনি দেখবেন অনেক গোপালগঞ্জের পুলিশ আছে, অনেকে যে দলীয়করণের কথা আপনি বলছেন, তো সেই বীজটা তো এখনও আছে। এবং অনেক ক্ষেত্রেই আছে যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ওই মনোবলটা ফিরে পায় না, যদিও এটাতে আমি তেমন মনে করি না। আমি মনে করি যে তাদের মনোবল ঠিকই আছে, কিন্তু কে আসলে কোথায় আছে, ওই যে একটা শব্দ আছে না, গুপ্ত, এখন কে কেমন করে ওখানে অ্যাক্ট করছে, এটা একটা বড় বিষয়। এখানে একটা বিষয় একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে মানে চাঁদাবাজি, খুনাখুনি, এই বিষয়গুলো তো আছে, কিন্তু এখন কিন্তু একটা নতুন আতঙ্ক যেটা আমরা দেখতে পাচ্ছি, যে বোমা আতঙ্ক। আমাদের কোথাও না কোথাও প্রতিদিনই বোমা বিস্ফোরিত হচ্ছে। এবং গত পরশুদিন সম্ভবত মাদারীপুরে একটা মর্মান্তিক ঘটনা, মানে সেখানে বাচ্চারা একটা বোমা ভেবে খেলনা দিয়ে খেলতে গিয়ে আহত হয়েছে। এবং গতকালকেও এরকম একটা ঘটনা ঘটেছে সম্ভবত ডেমরাতে। মানে প্রতিদিনই ঘটছে। সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা সন্তোষজনক দেখছেন কিনা? দেখেন আসলে এই যে বোমার যে আতঙ্কটা বা যেটা, এটা তো খুবই রাজনৈতিক এবং আমি মনে করি আন্তর্জাতিকও। কারণ আপনি দেখেছেন যে জাতিসংঘ কি বলেছে, জাতিসংঘ বলেছে যে বাংলাদেশে আল কায়দার একটা অস্তিত্ব ওনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা তো আমাদের জন্য খুবই অ্যালার্মিং। এবং এইখানে ধরেন যে বোমাগুলো দেখলাম, সাভারে বোমা পাওয়া গেছে, সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে, এরকমও হয়েছে। কিন্তু এটাকে যদি আপনি শুধু খালি বোমা এবং একটা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কোনো অ্যাক্টিভিটিস মনে করেন, আমি মনে করি যেটা ভুল হবে। কারণ পুরো পৃথিবী জুড়ে দক্ষিণপন্থার রাজনীতির যে উত্থান হয়েছে, হ্যাঁ, এবং যে অ্যালার্মিং অ্যাটিটিউডগুলো আমরা দেখছি, যে সিম্বলগুলো আমরা দেখছি, সেটা তো আসলে খুবই চিন্তার বিষয়। দেখেন আসলে যেটা হয়েছে যে ইন্টারিমের সময়ও বলেন বা বাংলাদেশে এই যে এই দক্ষিণপন্থা অথবা এই ধরনের রাজনৈতিক অ্যাটিটিউডের একটা প্রকাশ আমরা দেখতে পাই, এটা কিন্তু এই বীজটা কিন্তু আজকে 6 মাস আগে বা বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে হয়েছে তা না। এই বীজটা কিন্তু অনেক আগে থেকেই বোনা হয়েছে এবং সেটা এখন বড় হচ্ছে। এখন এই জায়গাটাতে আসলে সরকারকে খুবই শক্তপোক্ত ভূমিকা নিতে হবে এবং এটাকে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, আমি এটা মনে করি। 24-এর 5 আগস্টের পরে কিন্তু অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেইটা এখানে বলতে চাচ্ছি যে তখন দেখেন নির্বিবাদে মানে ছেড়ে দেওয়া হয়েছে। আবার একটা কনসেপ্ট, মানে এক ধরনের টেরোরিজমকে কন্ট্রোল করতে যে এক ধরনের রোম্যান্টিসিজমকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, যে আপনি এদেরকে কাছে ডাকলে, এদেরকে ভালো করে বোঝালে এগুলো বদলে যাবে, কিন্তু বিষয়টা তো তা না। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে যে কথাটি মঞ্জু ভাই বলছিলেন যে ইন্টারিমের ভারতের প্রতি এক ধরনের যে বোল্ডনেস ছিল, আমি মনে করি যে ইন্টারিম অনেক ক্ষেত্রেই বিভাজনের রাজনীতিতে গেছে। ইন্টারিমের সময় আপনি দেখবেন যে দিল্লি না ঢাকা, তাই না, এ ধরনের স্লোগান ছিল। আসলে হয়েছে কি, বাংলাদেশের দুর্ভাগ্যটা এমন যে বাংলাদেশে যখনই কোনো এ ধরনের
ঘটনা ঘটে, হয় পাকিস্তানপন্থী হয়ে যায় অথবা ভারতপন্থী হয়ে যায়, কিন্তু বাংলাদেশপন্থী আসলে কেউ থাকে না। রাজনীতিতে বাংলাদেশের এই একটা বিভাজন তৈরি করাটা হচ্ছে রাজনীতিবিদদের জন্য সবচেয়ে সুবিধাজনক জায়গা, এবং আপনি যখন এই সুবিধাজনক জায়গাটা তৈরি করবেন, যেমন ধরেন আপনি একটি রেপের বিচার করতে যাবেন, আপনি যে রেপ করেছে তার বিচার না করে তার রাজনৈতিক পরিচয় খুঁজে বের করেন। তো প্রত্যেকটা জায়গাতে আমরা যেটা করি কি, যে রাজনীতিকীকরণ করি, অপরাধকে অপরাধ হিসেবে না দেখে সেটা রাজনীতিকীকরণ অথবা ভারত করেছে অথবা পাকিস্তান করেছে, এই ধরনের একটা জায়গায় আমরা যাই। সো ইন্টারিমের সময় এটা কিন্তু আসলে প্রকট হয়েছিল। আমি মনে করি ওই একই কথা, যে আপনি যেহেতু আপনার প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবেন না, তার সাথে একটা সহ অবস্থানে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর মঞ্জু ভাই আরও যেসব কথাগুলো বলছিলেন, যেমন ধরেন বাপেক্সের কথা বললেন, দেখেন শেখ হাসিনার সময় খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছিল, যে বাপেক্স রাশাকে দিয়েছিল হচ্ছে স্থলভাগের গ্যাস উত্তোলনের কথা, রাশা আবার সেটা সাবটেন্ডার করে বাপেক্সকেই দিয়েছিল। সো এই ধরনের কিছু ঘটনা তখন ঘটেছে। আমার মনে হয় সামনের যে সংসদ আসছে, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সেই সংসদে তিনি জ্বালানি নিয়ে আমাদের মঞ্জু ভাই যেটার জন্য মুখিয়ে আছেন, যে আই হ্যাভ আ প্ল্যান, সেই সম্পর্কে উনি মনে হয় কিছু বলবেন। আর আই হ্যাভ আ প্ল্যান, এই কথাটা আসলে কি, এই কথাটাই তো আসলে রাজনীতিবিদদের মুখ থেকে আমাদের শোনা উচিত ছিল। কেন তারেক রহমানকে শুধু সিঙ্গেল আউট করা হয় যে উনি বলছেন আই হ্যাভ আ প্ল্যান? আই হ্যাভ আ প্ল্যান তো আপনার থাকা উচিত, আমার থাকা উচিত, মঞ্জু ভাইয়ের থাকা উচিত, প্রত্যেকটা মানুষের প্ল্যান থাকা উচিত। সো প্ল্যান থাকলে আপনি প্ল্যান মোতাবেক আগাতে পারবেন। সো আমি মনে করি না যে আই হ্যাভ আ প্ল্যানের মধ্যে আসলে কোনো সমস্যা আছে। আর মঞ্জু ভাই আরেকটা কথা বলছিলেন যে বিএনপি একটু দোদুল্যমনতায় আছে সংবিধান সংশোধনের বিষয় নিয়ে। দেখেন, সেটা নিয়ে একটা কমিটি হয়েছে, সেই কমিটিতে বিরোধী দলকেও ডাকা হয়েছে, বিরোধী দল যায়নি, তারপরে 12 জন না 11 জনকে নিয়ে একটা মিটিংও হয়ে গেছে। এখন বিরোধী দল যদি শুধু খালি বিরোধিতার খাতিরেই বিরোধিতা করে, আর মঞ্জু ভাইদের, মানে মঞ্জু ভাইকে বলছি না, মানে যখনই কোনো টক শোতে ধরেন সরকারের সমালোচনা করতে যাওয়া হয়, তখন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটি বিরোধী দল খুবই ফেরেশতা। তারা কোনোদিন চাঁদাবাজি করে নাই, তারা কোনোদিন 501 নম্বর রুমে যায় নাই, তারা কোনোদিন চাকরির প্রলোভন দেখা নাই, তারা কোনোদিন তার জীবিত বাবাকে মৃত বানায় নাই। মানে এখন যেটা হয়েছে যে আপনি যখন ক্রিটিসাইজ করবেন, এটা আপনাকে ধরেই নিতে হবে যে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের এই সমস্যা আছে, এই সমস্যা হয়তো থাকবে, এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায় সেটার চিন্তা। জি, এবার একটু মঞ্জু ভাইয়ের কাছে আসি। অনেকগুলো বিষয়ে নাইর ম্যাডাম বললাম, সেটা আপনি উত্তর দিতে চাইলে তো দিবেনই, পাশাপাশি যে জায়গাটায় আমি ছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কাঙ্ক্ষিত জায়গায় আমরা যেতে পারছি কিনা, সেখানে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন, জাতিসংঘ যে প্রতিবেদনটা দিয়েছে আল কায়দার বিষয়ে, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা অনুমান নির্ভর এবং এটা সরকার আমলে নিচ্ছে না। তো এই বিষয়ে আসলে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর স্টেটমেন্টটা আমি শুনেছি, খুব কারেক্টলি বলেছেন উনি, যে তারা ধারণা করছে যে এখানে আল কায়দার কার্যক্রম শুরু হচ্ছে। তো ধারণা করা কোনো বিষয়ের উপর তো আসলে এই ধরনের আলোচনা করাই অযৌক্তিক। আমাদের দেশে প্রায়ই এই যে ওয়ার অন টেররের ব্যাপারে এই ঘটনাগুলো ঘটেছিল এবং নানা ধরনের কাল্পনিক কাহিনী বানিয়ে, আপনার মনে থাকার কথা যে একজন আইজি ছিলেন শহীদুল হক সাহেব, ওনার লেখা একটা বইতে উনি লিখেছেন এবং ওনার মানে একটা টিভি ইন্টারভিউতে আমি দেখেছি যে ওনাকে শেখ হাসিনা বলছেন যে 32 নম্বরের পাশে একজন আত্মঘাতী বোমার দেহ পাওয়া গেছে। শেখ হাসিনা ওনাকে বলছেন যে এই নাটকটা 32 নম্বরের পাশে না করলে হতো না। তো এটা দিয়ে বোঝা গেছে যে আমাদের দেশে এই ধরনের নাটক সাজানো হতো। জঙ্গি কার্ড, হ্যাঁ, জঙ্গি কার্ড, আমরা যেটা জঙ্গি কার্ড, হ্যাঁ। আমাকে যখন এই জুলাই অভ্যুত্থানের সময় আমাকে যখন গ্রেফতার করা হলো, তো আমাকে ডিবিতে যখন নেওয়া হলো, তো আমি তো খুব অসুস্থ, আমি গুলি বিদ্ধ অবস্থায় আহত ছিলাম, আমার খুব জ্বর উঠেছিল এবং আমার খুব ঘন ঘন হাঁচি হচ্ছিল। তো আমি তখনকার অফিসারদেরকে বললাম যে ভাই আমাকে একটু আইসোলেটেড রাখেন, আমাকে অন্যান্যদের সাথে রাখেন না, তাহলে অন্যান্যদের কষ্ট হবে, আমার নিজেরও কষ্ট হবে, অন্যান্যরা বিরক্ত হবে, আমি কিন্তু ঘন ঘন আমার হাঁচি আসছে। তো তারা বললো যে আলাদা রাখার তো ব্যবস্থা নাই। তারপর নানা হুইসপারিং করে টোরে আমাকে 7 তলার উপরে একটা রুমে নিয়ে রাখলো। ওখানে আমি দেখলাম যে ওইটাই অ্যাকচুয়ালি যেটা আয়নাঘর বা আইসোলেশন যেটাকে বলা হয় সেটা। ওখানে আমি একটা বন্দিকে পেয়েছিলাম, যে বন্দিটাকে প্রায় 8 থেকে 9 মাস আগে বন্দি করে এনে রাখা হয়েছে এবং মানে তার চুল দাড়ি লম্বা টম্বা হয়ে দেখে মনে হচ্ছে যেন লোকটা অস্বাভাবিক একটা লোক। তো পরে যখন তার মানে 5ই আগস্টের পরে যখন রিলিজ হলো, তখন এটাই বোঝা গেল যে তাদের এই ধরনের কিছু প্রজেক্ট ছিল, যে লোকদেরকে ধরে এনে অনেক দিন দেখে তার আলুথালু ভেষ
তাকে জঙ্গি আকারে প্রুভ করা, এটাই একটা প্রজেক্ট ছিল তৎকালীন সময়ের। তো সেজন্য আমাদের দেশে কিন্তু আমি মনে করি এক্সট্রিমিজম আছে সবার মধ্যে, মানে কারো মধ্যে যে কম, বামপন্থীদের মধ্যে, ইসলামপন্থীদের মধ্যে বা নানা মতবাদের লোকদের মধ্যে এক্সট্রিমিজম আছে। হ্যাঁ, কিন্তু মঞ্জু ভাই এখন যে ঘটনাগুলো ঘটতেছে মানে প্রতিদিনই বোমা উদ্ধার, এই বিষয়টা কি তো অ্যাড্রেস করতে হবে? না, এই অ্যাড্রেসটা করবে কে? এটা তো আমাদের গোয়েন্দা বাহিনী আছে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে যেটা নারায়ণ বলল যে এমন এক্সপ্লোসিভ পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে ডেটোনেটর দিয়ে আপনি দুর্নিয়ন্ত্রিত রিমোট দিয়ে এটাকে বিস্ফোরণ ঘটানো হচ্ছে। দেখেন, আমরা ছাত্র রাজনীতি করেছি, তো ছাত্র রাজনীতির সময় গন্ডগোল মারামারি আমরা দেখেছি। এই যে যারা বোমা বানায়, এটা কিন্তু এই যে দেখবেন যে বোমা যে পেতে রেখে আসে, এটা কিন্তু সহজ কাজ না। এটার জন্য সংঘবদ্ধ কার্যক্রম লাগে, আলাদা জায়গায় বোমা বানাতে হয়, বিভিন্ন জিনিস সংগ্রহ করতে হয়, এবং একটা কমিউনিকেশনের মাধ্যমে তুমি ওখানে রেখে আসো, এখান থেকে ফুটাও। এটা কিন্তু মানে কোনো সিঙ্গেল ক্রাইম না, বুঝছেন? তো সুতরাং আমাদের যে কোনো ক্রাইম যখন দলবদ্ধ ক্রাইম হয় সেটা কিন্তু ধরে বের করা খুব সহজ, তাই না? তো এই জন্য বলছি যে আমাদের গোয়েন্দা সংস্থা যদি এটা বের না করতে পারে, এটা হচ্ছে রহস্যজনক ব্যাপার। তার মানে বোঝা যাচ্ছে এটার সাথে আমাদের গোয়েন্দা সংস্থারও সম্পৃক্ততা আছে, কারণ এটা খুব সহজেই বের করা সম্ভব। কারণ এই ধরনের বোমা বানানো, এই সমস্ত বোমা বিভিন্ন জায়গায় পেতে রাখা, এগুলো নানা ধরনের ব্যবস্থা করলে আপনি দেখবেন যে আপনি ধরতে পারবেন, এবং ধরতে পারলে আপনি রুটটা খুঁজে বের করতে পারবেন। কিন্তু রহস্যজনক ঘটনা হচ্ছে এটার কোনো উৎস কেউ খুঁজে বের করবে না, খালি বলবে এটাকে নিয়ে নানা কাহিনী কল্প সাজানো হবে। এটা আগেও প্রবণতাটা ছিল, এখনও যদি এই প্রবণতাটা থাকে তাইলে আমরা সরকারকে বলবো যে আপনারা কিন্তু আপনাদের এই যে গোয়েন্দা বিভাগ যেগুলো আছে এগুলোতে এক ধরনের পরিশুদ্ধি চালাতে হবে। এখানে একটা রহস্যের ব্যাপার আছে। আপনি জানেন অতীতে যত বোমা হামলা হয়েছে, যতগুলো বোমা উদ্ধার হয়েছে, ম্যাক্সিমাম বোমার উৎস দেখা গেছে ভারত, ইন্ডিয়ান এক্সপ্লোসিভ পাওয়া গেছে এখানে। সুতরাং আমরা যেরকম ওসমান হাদি হত্যার সাথে যেভাবে ভারতের কানেকশন দেখতে পাচ্ছি, বিভিন্ন ঘটনার সাথে আমরা ভারতের বিচ্ছিন্নতাবাদী নানা অংশগ্রহণের জায়গা দেখেছি। সুতরাং আমি মনে করি আমাদের এখানে আল কায়েদা, হাবি জাবি নানা ধরনের যে কথাগুলো বলা হয়, এগুলো বানোয়াট কাহিনী ছাড়া আর কিছু না। কারণ আমাদের এখানে এত বড় ধরনের নেটওয়ার্ক কখনো খুঁজে পাওয়া যায় নাই, এবং অনেকগুলো জায়গায় আপনি দেখবেন রহস্য খোঁজানো হয় নাই, ধরা হয়েছে, ধরে মেরে ফেলা হয়েছে। আরে ধরে মেরে ফেলবা কেন? তাকে ইন্টারোগেশন করো, সে কোত্থেকে আসছে, তার কী হচ্ছে সেটা জানার চেষ্টা করো। এই ধরনের কাজও করা হয়েছে। সুতরাং আমি সহজে বলবো যে এই লক্ষণ যেটা দেখা যাচ্ছে, এটা সরকারের দায়িত্ব হবে এটা খুঁজে বের করা, এবং সরকার যদি এই গোয়েন্দা সংস্থার উপর আস্থা রাখতে না পারে, নতুনভাবে তার গোয়েন্দা সংস্থার কাউকে দায়িত্ব দেওয়া দরকার। আমি কয়েকটা কথা বলি। একটা হচ্ছে, দেখেন, নারিনের কথাকে আমি সাপোর্ট করি। তিনি বলেছেন যে দলের মধ্যে কি ভালো লোক নাই? হ্যাঁ, অবশ্যই আছে দলের মধ্যে। আমরা বলছি না যে দলীয়করণ খারাপ। আমার কথা হচ্ছে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন কেন যে দলীয়করণ করবেন না? আমরা সেটাকে প্রশ্নবিদ্ধ করছি। তাহলে আপনি বলতেন যে আমি আমেরিকান মডেল ফলো করব, আমি লন্ডন থেকে বা আমেরিকা থেকে আমার বন্ধুবান্ধব যারা আসবে, আমার সভাসদ যারা আসবে, তাদেরকে নিয়ে আমি একটা সভাসদ তৈরি করব, কোনো সমস্যা নাই। আমার দিন শেষে আমার চাওয়া কি? আমার চাওয়া হচ্ছে রাষ্ট্রটা আপনি ভালোভাবে চালাচ্ছেন কিনা। আমার কথা হচ্ছে আপনি প্রতিশ্রুতি যেটা দিয়েছেন নিশ্চয়ই চিন্তাভাবনা করে দিয়েছেন। আর যদি এখন প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখতে না পারেন, তাহলে সেটার জন্য আপনি অ্যাপোলজি দেন। আপনি বলেন যে আমি এরকম চেয়েছিলাম, বলেছিলাম যে দলীয়করণ করব না, কিন্তু এখন আমি দেখছি আমার দলের যোগ্য লোক ছাড়া আর কোথাও যোগ্য লোক নাই, সেজন্য আমি দলীয়করণ করছি। অসুবিধা নাই। মানুষ দিন শেষে দেখবে আপনি সুশাসন দিতে পারছেন কিনা। সুশাসন যদি দিতে না পারেন তাহলে কোনো লাভ নেই। আওয়ামী লীগ তো পূর্ণাঙ্গ দলীয়করণ করেছিল। তো আমরা কেন আওয়ামী লীগকে রিজেক্ট করেছি? আওয়ামী লীগের নির্লজ্জ দলীয়করণ, গোপালগঞ্জীকরণের কারণেই তো। সুতরাং এই জায়গাগুলো আমাদেরকে অত্যন্ত পরিষ্কারভাবে থাকতে হবে। দেখেন, সরকার নিজে কিন্তু জাতীয় সরকারের কথা বলেছিল, সেকেন্ডে গুছিয়ে নেন, আমরা একটা বিরতি নেব। সরকার নিজেই বলেছিল জাতীয় সরকার করবে। কেন বলেছিল? দেখেন, যে কোনো ক্রাইসিসে আপনি যখন সবাইকে অ্যাকোমোডেট করেন, একটা ন্যাশনাল লেভেলে সবাইকে ইউনিটি তৈরি করেন, তখন কিন্তু দায়টা সবার মধ্যে ভাগ হয়ে যায়। আপনি যখন একা করতে চাইবেন তখন দায় আপনাকে একাই নিতে হবে। সেই জন্য আমি মনে করি সরকার কিন্তু অনেকগুলো কথা বলেছিল, ভালো ভালো কথা, কিন্তু বাস্তবতায় এসে তারা খেই হারিয়ে ফেলছে। এবং এই খেই হারিয়ে ফেলেও যদি তারা সুশাসন দিতে পারে কোনো অসুবিধা নাই, কিন্তু যখন সুশাসন দিতে পারবে না তখন আমরা বলবো আপনি প্রতিশ্রুতি রক্ষা করেন নাই, এই জন্য সুশাসন দিতে পারছেন না, এবং এই দায়টা আপনাকে নিতে হবে। বিরোধী দলের এখানে কোনো দায় নাই। জি, একটা বিরতি নেই মঞ্জু ভাই। দর্শক, এখন প্রকাশে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
দর্শক, বিরতির পর আবার ফিরলাম আলোচনায়। মঞ্জু ভাই, আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে এবার একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাই। জ্বালানি সংকট আমাদের কথায় আসছে, তারপরেও জ্বালানি সংকট তো আছেই, কিছু কমে আসছে এখন গত কয়েকদিনের তুলনায়। এর মধ্যে যেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বিরোধী দল মানে বলা হয়েছে যে, বা প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে বিরোধী দল যদি একটা মানে খুব ভালো প্রস্তাব দিতে পারে যেটা 6 মাসে ইমপ্লিমেন্ট করা যায়, সেটা আমরা নিব। এবং এটার পরে এনসিপির পক্ষ থেকে এবং আমরা দেখলাম জামাতের পক্ষ থেকেও কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে। মানে আপনার কাছে কী মনে হচ্ছে, এটা কি আসলে একটা হেলদি ডিবেট নাকি কথার লড়াই? মানে আসলে সমস্যাটা সমাধানের দিকে আমরা সবাই মিলে যেতে পারছি কিনা? প্রথম হচ্ছে সরকার যে দুঃখ প্রকাশ করেছে এটার জন্য আমি ধন্যবাদ দিই, কারণ অনেকে তো আছে আমাদের তো মানে সরকারগুলো তো হচ্ছে তার দায় স্বীকার করে না। দ্বিতীয় হচ্ছে, আমি সবসময় বলেছি যে আমাদের জ্বালানি ক্রাইসিসটা আমাদের একটা ফান্ডামেন্টাল ক্রাইসিস, এটা যেই সরকারে থাকুক তাকে ফেস করতে হবে। কারণ 95% ডিপেন্ডেন্সি আমাদের আছে। আমরা যে জ্বালানি আমাদের প্রয়োজন বিদ্যুৎ জ্বালানি মিলিয়ে 5% আমরা এখান থেকে মানে জ্বালানির ক্ষেত্রটা উৎপাদন করতে পারি, আর 95% আমাকে নানা সোর্স থেকে আহরণ করতে হয়। এখন সরকার এতদিন পরে এসে কেন বলছে যে আপনারা প্রস্তাব দেন? আপনি সরকারের নিজেরই তো ভালো ভালো প্রস্তাব আছে। আপনি দেখেন আমাদের এখানে ক্যাব বলে একটা সংগঠন আছে, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। ওরা কিন্তু লিখিতভাবে সিরিয়াস লেভেলের প্রপোজিশন তাদের দীর্ঘদিন থেকে আছে। তাহলে সরকারের কাছে কিন্তু নতুন করে আলাদা প্রস্তাবের দরকার হচ্ছে না। সরকার নিজেই 31 দফার 11 নম্বর দফায় আপনি গেলে দেখবেন সেখানে তারা এই সমাধানগুলোর কথা বলেছে। এখন একই কথা আমরাও নানাভাবে বলেছি। এখন আসেন, আপনি যেটা বলেছেন এটা কি হেলদি একটা নাকি এটা একটা পাশ কাটানোর ব্যাপার? আমি এটা খুব দুঃখের সাথে বলতে চাই, প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা লিখিত আবেদন বা একটা উপস্থাপনা করেছিলাম যখন ইরান যুদ্ধ শুরু হয়। ইরান যুদ্ধ শুরু হওয়ার পরে আমরা উদ্বিগ্ন হয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলাম, দেখা করে ওনাকে একটা লিখিত চিঠি দিয়েছিলাম। সেই চিঠিতে আমরা বলেছিলাম যে ইরান যুদ্ধের 2টা কনসিকুয়েন্সেস হতে পারে। একটা হচ্ছে জ্বালানির সংকট তীব্র হবে, আর একটা হচ্ছে আমাদের এক্সপেট্রিয়েটদের এক ধরনের ক্রাইসিসে পড়তে পারে, যেটা আমাদের রেমিটেন্সের উপরে চাপ পড়বে। তো আমরা তখন প্রস্তাব দিয়েছিলাম যে আপনি সব স্টেক হোল্ডারদেরকে একটা ডাকেন, সবাইকে ডাকেন যে এরকম একটা ক্রাইসিস আসতে পারে, আমাদের করণীয় কী। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমার রিসোর্স কম, যেহেতু আমার সোর্স কম, সেহেতু আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সাশ্রয় করতে হবে। আমাকে সবাইকে মিতব্যয়ী হতে হবে। মিতব্যয়ী হওয়ার জন্য সবাইকে একটা জেনারেল আহ্বান করতে হবে। দ্বিতীয় হচ্ছে, আপনি যখন ক্রাইসিস ফেস করার জন্য সবার পরামর্শ নেবেন, তখন আপনার সমালোচনার জায়গাটার থেকে এক ধরনের দায়িত্বশীলতাটা তৈরি হবে। তো উনি তখন বলেছিলেন, যুদ্ধ কি বেশি দিন চলবে? আমার তো মনে হয় না, ক্রাইসিস হবে, যুদ্ধ বেশি দিন থাকবে না। আমাদের কিন্তু প্রচুর স্টক আছে এবং আমরা বিভিন্নভাবে জ্বালানি সংগ্রহ করার চেষ্টা করছি। এখন কথা হচ্ছে, আপনি পরামর্শটা আমাকে একটা জিনিস খেয়াল করবেন, আমি সবসময় এটা বলি যে আমাদের এই ন্যাশনাল ক্রাইসিসটাতে একটা ইউনিটি তৈরি করতে হবে। আপনাকে আমি বলি, এই যে করোনার সময় সরকার অনুরোধ করেছিল না যে কেউ ঘরের বাইরে যাবেন না, দিনের পর দিন পুরো লকডাউন ছিল না, দিনের পর দিন আমরা ব্যাংকে যাই নাই, স্কুলে যাই নাই, ইউনিভার্সিটিতে যাই নাই, মসজিদে যাই নাই, হজে পর্যন্ত যাই নাই, রাইট? তাহলে তখন তো মানুষ মেনে নিয়েছিল। আজকে মানুষ কেন মানছে না? বিদ্যুৎ চলে গেলে কেন মানুষ অসহিষ্ণু হয়ে যাচ্ছে? কারণ আপনি মানুষকে তো জানান নাই, মানুষকে তো আপনি অ্যালার্ট করেন নাই যে ভাই আমার। আমি শেষ করে দিচ্ছি। আমার কথা হচ্ছে, কয়েকটা ধাপে কাজটা করতে হবে। একটা ধাপ হচ্ছে, আপনার ক্রাইসিস হচ্ছে 4000 মেগাওয়াট বিদ্যুৎ শর্টেজ কেন হলো, সেখানে কেন আপনি জ্বালানি দিতে পারছেন না, এই জায়গাটা মিসম্যানেজমেন্ট আছে কিনা সেটা দেখেন। আমি মনে করি মিসম্যানেজমেন্ট আছে। দ্বিতীয় হচ্ছে, সাশ্রয়ের জন্য জনগণকে ইউনাইটেড করেন। আপনি যদি মনে করেন আপনি একাই সব করতে পারবেন, তখন বিরোধী দল আপনাকে কেন সাহায্য করবে ভাই? মঞ্জু ভাই যেটা বলছেন যে মিসম্যানেজমেন্ট উনি দেখতে পাচ্ছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? হ্যাঁ, মিসম্যানেজমেন্ট তো সব জায়গাতেই আছে, মিসম্যানেজমেন্ট তো দেখতেই পাই। তবে যেটা হয়েছে যে মঞ্জু ভাই যেগুলো বলছেন যে বিরোধী দলকে কেন প্রধানমন্ত্রী 6 মাস পরে ডাকছেন না, অথবা বিরোধী দলকে কেন মানে দরকার, কারণ প্রধানমন্ত্রীর কাছেই তো একটা প্রেসক্রিপশন আছে, উনি জানেন এগুলো। কিন্তু দেখেন, আমরাই তো এই বিরোধী দলের কাছে শুনেছিলাম না যে প্রত্যেকটি মন্ত্রণালয়ে ওনাদের একটি শ্যাডো মিনিস্টার থাকবে। সেই শ্যাডো মিনিস্টাররা কি ছায়া হয়ে হারিয়ে গেছেন? আমি তো কোনো শ্যাডো মিনিস্টারের কোনো পদক্ষেপ
দেখলাম না। এখন বিরোধী দলকে তো মানে নিজেদেরকে থেকেও আসতে হবে, এবং সেই আমার তো একটা আশা ছিল যে যখনই শ্যাডো মিনিস্ট্রির কথা শুনেছিলাম যে সিমালটেনিয়াসলি যে কোনো সরকারি মিনিস্ট্রির পাশাপাশি তারা আসলে কাজ করবে। আরেকটা যেটা হচ্ছে যে জ্বালানি সংকটের কথা মঞ্জু ভাই ঠিকই বলেছেন যে এটাকে তো একটা হোলিস্টিক জায়গা থেকে দেখতে হবে, কারণ আপনি তো বাংলাদেশ একটা আইসোলেশনের মধ্যে নাই, যে কোনো একটা ইন্টারন্যাশনাল প্রবলেমই বাংলাদেশকে আসলে টাচ করবে। তো সেই জায়গা থেকে এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস। তবে আমি মনে করি যে দেখেন এই কথাগুলো কেউ বলে না যে দুটো গ্রিডে যে সমস্যা হলো না মহেশখালীতে, সাথে সাথেই কিন্তু ইঞ্জিনিয়ারদের আনা হয়েছে বাংলাদেশে, সাথে সাথেই ওনাদেরকে যে জিনিসগুলো নষ্ট হয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পোর্ট থেকে চালানো এসছে। কিন্তু এই সমস্যাগুলোর সমাধান তো একদিনে হওয়া সম্ভব না, বা আপনি তেল গ্যাস খুঁজতে বলবেন সেটাও তো আসলে একদিনে সম্ভব না। সো এটা একটা স্লো প্রসেস হবে, এটাই স্বাভাবিক। মঞ্জু ভাই একটি কথা বলেছেন, কথাটা আমার কাছে একটু মানে মনে হচ্ছে এই কথাটা নিয়ে একটু কথা বলাই দরকার। উনি বলেছেন যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর হয়তো এই বোমাবাজি এগুলোর সাথে সম্পৃক্ততা আছে। আমি মনে করি যে এটা আসলে কথা বললে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী অথবা বাংলাদেশের সেনাবাহিনী বলেন বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে মোটা দাগে একেবারে সিঙ্গেল আউট করে তাদেরকে দোষারোপ করা হয়। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে এর পেছনে একটা রাজনীতি আছে। গত কয়েক বছর ধরে সেনাবাহিনীকে বা পুলিশকে, বিশেষ করে সেনাবাহিনীকে একেবারে খুব মানে সুপরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলেছে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনীতে এখনো প্রচুর দেশপ্রেমিক সেনা কর্মকর্তারা আছে। আজকে আমি একটা জায়গায় দেখলাম খুব ইন্টারেস্টিং যে ৭৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিটংয়ের কোথাও ভিজিট করতে গিয়েছিলেন সেনাবাহিনীর কিছু, সেখানে একটা ভিজিটিং বুকে তিনি লিখেছিলেন যে আমার দেশ আমার জীবন, মাই কান্ট্রি মাই লাভ। সো এইরকম মানসিকতার সেনা সদস্যরা এখনও বাংলাদেশে আছে। সো গোয়েন্দা সংস্থার এগুলোর সাথে কোনো সম্পর্ক আছে আসলে মোটা দাগে এটা বলাটা ঠিক না। আর আরেকটা যে কথা মঞ্জু ভাই যে কথাগুলো বলছেন, আসলে আজকে যেটা হয়েছে যে আমি সবসময় এই কথাগুলো বলতে চাই যে এই মুহূর্তে আমাদের আসলে বিরোধিতার খাতিরে বিরোধিতা না, বা মঞ্জু ভাই কিছু বললেই তার বিপরীতে আমাকে বলতে হবে, আমি বললে বলতে হবে, এমন কোনো কিছু না। আমাদের একটা সম্প্রীতি এবং সৌহার্দ্যের জায়গায় আসতে হবে। আমাদের ভুলে যেতে হবে যে, ভুলে গেলে চলবে না যে আমরা কিন্তু যতই আমাদের দ্বিমত থাকুক না কেন একটা জায়গায় আমরা একমত। সেই একমতটি হচ্ছে যে আমরা সবাই চেয়েছি এই দেশ স্বৈরাচার মুক্ত হোক। হ্যাঁ, তো ওই স্পিরিটটাকে আসলে ধরে রাখতে হবে। স্বৈরাচার মুক্তির কথা যখন আসলো, মানে আমরা একেবারে শেষ সময় আছি, আমরা 2 মিনিট করে হয়তো পাবো। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে। লাস্ট আমি টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট দেখলাম, ওখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের জন্য যে আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে ঢাকার পক্ষ থেকে কঠিন বার্তা দেওয়া হয়েছে। মানে ওভারঅল আপনার কাছে কি মনে হচ্ছে, খুব সংক্ষেপে যদি বলেন আসলে বিষয়টা কোন দিকে যাচ্ছে, আর এখানে সফরের কোনো সম্ভাবনা দেখছেন কিনা, হাসিনাকে আসলে আমরা ফিরে আসতে পারবো কিনা? আসলে বিষয়টা যেটা হয়েছে এটা দিয়ে আমি আসলে শুরু করেছিলাম যে ওই যে আই হ্যাভ আ প্ল্যান অর সবার আগে বাংলাদেশ। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রিয়েল পিকচার অফ সবার আগে বাংলাদেশ। হ্যাঁ, ভারত যদি মনে করছে, যদিও ধরেন ভারতীয় মিডিয়াগুলো সবসময় নেগেটিভ নিউজগুলোই করতে পছন্দ করে, সেই জায়গা থেকে এই কঠিন বার্তাটা তারা আসলে কঠিন হিসেবে দেখছে। তবে আমি মনে করি আমাদের সভারেন্টির প্রশ্নে, আমাদের সবার আগে বাংলাদেশের প্রশ্নে এটা বাংলাদেশে একটা খুবই ভালো স্ট্যান্ড, এবং শেখ হাসিনা ফেরত আসবে কি আসবে না এই ডিপ্লোমেসি জায়গাটাতে আমাদের আসলে সরকার করার অনেক কিছু আছে। প্রথম জায়গাতে আপনি একটা প্রশ্ন করেছিলেন, এখন মনে পড়লো, সেটার উত্তর আমি দেইনি। নারী বিষয়ক একটা প্রশ্ন আপনি আমাকে করেছিলেন। আমি মনে করি যে কথাটা আমি সব জায়গায় বলি, কারণ আমার আশার একটা জায়গা, যেহেতু আমি একজন নারী, আমি চাই যে বাংলাদেশের যত উন্নয়ন বলেন, যত এনার্জি সিকিউরিটি বলেন, যত সিকিউরিটির গল্পই আপনি বলেন না কেন, আপনার দেশের একটা মেয়ে যখন সিকিউর না, তখন দেশটাই আসলে সিকিউর না। তো আমি মনে করব এখন পর্যন্ত আমি সাইবার সিকিউরিটির জায়গায় নারীরা যেভাবে লাঞ্ছিত হয়, সেখানে বিএনপি ঠিক মানে সরকারের তেমন কোনো কার্যকরী পদক্ষেপ আমি দেখি নাই। আমি আশা করব এই সরকারের হাত দিয়ে কাজগুলো হবে। জি, অনেক ধন্যবাদ মঞ্জু ভাই। আমরা একেবারে শেষের দিকে আছি। তারেক রহমানের ভারত সফরের আসলে সম্ভাবনা দেখছেন কিনা, বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে, আমি দুই দেশের সম্পর্ক কি ছন্দে ফিরবে? আমি মনে করি সরকার যে স্ট্যান্ডে আছে এটা অটল থাকা দরকার। এটার সাথে সবাই আমরা অপোজিশন সবাই এক জায়গায় আছি। প্রথম কথা হচ্ছে ইন্ডিয়ার সাথে শেখ হাসিনাকে নিয়ে বার্গেনিং হবেই বা কেন? প্রশ্নটা কি? আমরা যেটা চাচ্ছি এটা কি অযৌক্তিক কিছু? আমাদের দেশে একজন খুন করে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে, তারা তাকে সসম্মানে আশ্রয় দিয়েছে, এবং শুধু আশ্রয় দেয় নাই, সেখানে বসে তিনি নানা অপকর্ম চালাচ্ছেন, নানাভাবে হুমকি ধমকি, নানা ধরনের কার্যক্রম চালাচ্ছেন।
ভারতকে আমরা সেটাও অনুরোধ করেছিলাম যে সেটা আপনারা করতে দিয়েন না, তারা সেটা করতে দিচ্ছে। এবং এখন আপনার সাথে আপনি আমার সাথে সুসম্পর্ক চান, কিন্তু আমি আপনাকে যেটা রিকোয়েস্ট করছি, অন্যায় কাজ আপনি সেটা করেই যাচ্ছেন, তারপরে আপনি যদি বলেন যে কঠিন বার্তা দিচ্ছে, এটা তো একটা ভুল অবস্থান। ভারতকে এটা বুঝতে হবে। আপনি পৃথিবীতে অনেক বড় রাষ্ট্রের সাথে, আমেরিকার সাথে আপনি দেখবেন ভুটানের ফুটবল খেলা হয় না। তাই বলে কি ভুটান ছোট দেশ বলে বা গরিব দেশ বলে কি আমেরিকা তার সাথে ভুটান ভালো খেলতে পারলে আমেরিকাকে হয়তো 10 গোলও দিয়ে দিতে পারে। কথা হচ্ছে আপনি কান্ট্রি টু কান্ট্রি আমার পজিশন স্ট্যাটাস সমান। আপনি কত বড় কত মানুষের দেশ সেটা এখানে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ যে যুক্তি, গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যায় সঙ্গতা। আমরা অত্যন্ত ন্যায়সঙ্গ পজিশনে আছি বাংলাদেশ, যে শেখ হাসিনা এখানে অন্যায় করেছে, অত্যাচার করেছে এবং নিজে থেকে স্বেচ্ছায় উনি পালিয়ে গেছেন। আমরা ওনাকে পালিয়ে যেতেও বলি নাই, আমরা ওনাকে বলেছিলাম আপনি ক্ষমতা ছেড়ে দেন, এটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন। উনি দেন নাই এবং আমরা ওনাকে ওয়ার্ন করেছিলাম যে গণ অভ্যুত্থান হবে, নাইলে আপনি থাকতে পারবেন না, আপনাকে পালাই যেতে হবে। উনি বলছেন উনি পালাবেন না, তো শেষে উনি পালালেন, ভারতের কাছে পালালেন, ভারত তাকে আশ্রয় দিল, ভারত এখন তাকে ফেরত দিবে। ভারতের এখানে তো কোনো প্রশ্ন করার কোনো সুযোগই নাই, কোনো রাইটই নাই। এই অন্যায় ভারতকে বুঝতে হবে। জি। শেখ হাসিনা বুঝে নাই বলে তার পতন হয়েছে। ভারত যদি না বুঝে, ভাই আমাদের কিছু করার নাই, আমাদের জীবনটা আছে, আমরা এই জীবনটা দিয়ে লড়াই করতে পারবো, এটা আমাদের সাফ কথা। জি, অনেক ধন্যবাদ মঞ্জু ভাই, অনেক ধন্যবাদ নারিন ম্যাডাম। দর্শক, শেষ করছি আজকের এখন প্রকাশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।